উপন্যাস আমি পদ্মজা পর্ব ৯। মোড়লবাড়ির আনাচে কানাচে আত্মীয় স্বজনদের কোলাহল। পদ্মজা বিছানার এক কোণে চুপটি করে বসে আছে। ঘরে দুষ্টু রমণী আছে কয়েকজন, নিজেদের মধ্যে রসিকতা করছে, উচ্চস্বরে হাসছে। অথচ এরাই বিপদের সময় পাশে ছিল না। ভীষণ গরম পড়েছে। পদ্মজার পরনে সুতোর কাজ করা সুতি শাড়ি। গরমে শুধু ঘামছে না, বমি পাচ্ছে। প্রেমা পদ্মজার পাশে বসেছিল। পদ্মজা প্রেমাকে ফিসফিসিয়ে বলল, এই বুনু, আমাকে গিয়ে বলবি লেবুর শরবত দিতে? প্রেমা মাথা নাড়িয়ে চলে গেল শরবত আনতে। হেমলতা রান্নাঘরে ছিলেন। প্রেমা লেবুর শরবতের কথা বললে তিনি বললেন, তুই যা, আমি নিয়ে আসছি। লেবু গাছ থেকে সবে মাত্র ছেড়ে আনা পাকা লেবুর শরবত বানিয়ে পদ্মজার ঘরের দিকে এগোলেন তিনি। গিয়ে দেখলেন পদ্মজা বিছানায় একপাশে গুটিসুটি মেরে বসে আছে, উসখুস করছে। ঘর ভর্তি অন্যান্য মানুষ। তিনি সবার উদ্দেশ্যে বললেন, সবাই অন্য ঘরে যাও, পদ্মজাকে একা ছাড়ো। হেমলতার এমন আদেশে অনেকে রাগ হলেও বেরিয়ে গেল। তিনি দরজা বন্ধ করে শরবতের গ্লাস পদ্মজার হাতে তুলে দিয়ে বললেন, সবসময় মুখ বন্ধ রাখা ভালো না। যারা বিপদে পাশে থাকে না তাদের জন্য বিন্দুমাত্র অসুবিধার মুখোমুখি হবি না। গরমে তো শেষ হয়ে যাচ্ছিস। জানালার পাশটাও অন্যরা ভরাট করে রেখেছিল, ভালো করেই সরতে বলতি। পদ্মজা মায়ের কথার জবাব না দিয়ে এক নিঃশ্বাসে লেবু শরবতটা শেষ করল। এবার একটু আরাম লাগছে। আলনার কাপড়গুলো অগোছালো, সকালেই তো ঠিক ছিল, নিশ্চয়ই মেয়েগুলোর কাজ। হেমলতা আলনার কাপড় ঠিক করতে করতে জিজ্ঞেস করলো, কি নিয়ে এত চিন্তা করছিস? পদ্মজা কিছু না বলে বিছানায় আঙ্গুল দিয়ে আঁকিবুকি করতে থাকলো। পদ্মজার অস্বাভাবিকতা দেখে হেমলতা কপাল কুঁচকলেন। বলবি তো? পদ্মজা বিচলিত হয়ে বলল, আম্মা, উনি বোধহয় আজ আসবেন। উনি? উনি কে? আমির? না আম্মা, লিখন সাহসে উনি। হেমলতা দীর্ঘশ্বাস ছেড়ে স্বাভাবিক কণ্ঠে বলেন, কপালে যা আছে তাই তো হবে, ভাবিস না, আমি আছি, সব সামলে নেব। লিখনকে আমি বোঝাবো। হেমলতার কথা শেষ হতেই পদ্মজা ভিজা কণ্ঠে বলল, উনি খুব কষ্ট পাবে না আম্মা? হেমলতা অবাক হয়ে তাকান পদ্মজার দিকে। পদ্মজা এত ব্যাকুল কেন হচ্ছে? তিনি কি পদ্মজার অনুভূতি চিনতে ভুল করছেন, নাকি শুধুমাত্র কারো মন ভাঙবে ভেবে পদ্মজার এত ব্যাকুলতা? হেমলতা দোটানায় পড়ে যান। পদ্মজার জীবনে এ কেমন টানাপোড়েন? এই মুহূর্তে পদ্মজাকে বুঝে উঠতে গিয়ে হিমশিম খাচ্ছেন তিনি। ওদিকে হানি রাখছে, হেমলতার বড় বোন হানি। গতকাল ঢাকা থেকে গ্রামে এসেছে, ছেলেমেয়ে নিয়ে এসেছে। হেমলতা দরজার দিকে পা বাড়ান। তার আগে বলে গেলেন, আমার নোংরা অতীত শোনাবো আজ, বাকি সিদ্ধান্ত তোর। যা চাইবি তাই হবে, মনে রাখিস, যা চাইবি তাই পাবি। পদ্মজা কিছু বলার আগে হেমলতা চলে গেলেন। পদ্মজার বুকের ভেতর অপ্রতিরোধ তুফান শুরু হলো। মায়ের অতীত জানার জন্য কত অপেক্ষা করেছে সে। আজ যখন সেই সুযোগ এলো, তার ভয় হচ্ছে খুব। কেন হচ্ছে জানে না, কিন্তু হচ্ছে। হাত পায়ে রগে রগে শিরশির অনুভূতি। ভ্যান গাড়িতে চলে অলেন্দুপুরের আটপাড়ায় ঢুকলে লিখন সাহ, সাথে বাবা, মা এবং বোন। বাবা শব্দর আলী, মা ফতিমা বেগম, বোন লিলি। শব্দর আলী চশমার গ্লাস দিয়ে গ্রামের ক্ষেত দেখছেন আর বারবার বলছেন, এই তো আমার দেশ, এই তো আমার বাংলাদেশ। ফাতিমা ভীষণ বিরক্ত ফ্যানে চড়ে। ওনার ইচ্ছে ছিল কোনো মন্ত্রীর মেয়েকে ঘরের বউ করে আনবে, আর ছেলে নাকি মেয়ে পছন্দ করেছে গ্রামে। ছেলের জেদের কাছে হেরে আসতেই হলো। লিখনের পরনে ছাইরাঙা শার্ট, চোখে সানগ্লাস। উত্তেজনায় তার হাত পা কাঁপছে রীতিমতো। এমন একটা দিন নেই যেদিন পদ্মজার কথা ভেবে শুরু হয়নি। এমন একটা রাত নেই যে রাতে পদ্মজাকে নিয়ে স্বপ্ন দেখা হয়নি। মাঝে সময়ের ব্যবধানে পদ্মজাকে খুব বেশি ভালোবেসে ফেলেছে সে। স্বপ্নে কোমরে আঁচল গুজে ঘরের কাজ করা পদ্মজাকে দেখতে পায়। কখনো বা অপরূপ সুন্দরী পদ্মজাকে ঘুমের ঘরে ঠিক বিছানার পাশে শাড়ি পরা অবস্থায় দেখতে পায়। কল্পনার পদ্মজাকে নিয়ে সে সংসার পেতেছে, এবার হাতে সত্যি হতে চলেছে। লিখন আনমনে হেসে উঠল। মনে পড়ে যায় পদ্মজাকে প্রথম দেখার কথা। সঙ্গে সঙ্গে বুকের মধ্যে অদ্ভুত ঝড় শুরু হয়। কি মায়াবী, কি স্নিগ্ধ একটা মুখ।
তার চেয়েও সুন্দর পদ্মচার ভয় পাওয়া, লজ্জায় পালানোর চেষ্টা, পরপুরুষের ভয়ে আতঙ্কে থাকা। লিখন আওয়াজ করে হেসে উঠল। ফাতিমা শব্দে অবাক হয়ে তাকালেন। লিলি এসবে খেয়াল নেই, সে আকাশের দিকে তাকে কি যেন ভাবছে। লিখন মা বাবাকে এভাবে থাকতে দেখে খুক খুক করে কাশল। এরপর বলল, সুন্দর না গ্রামটা? বুঝেছ আব্বু, এই গ্রামটাই এত সুন্দর যে আবার আরেকটা সিনেমার জন্য আসতে হবে আগামী বছর। সবর আলী প্রবল আনন্দের সাথে বলেন, সে ঠিক বলেছিস, মন জুড়িয়ে যাচ্ছে দেখে। চারিদিকে গাছপালা, নদী, রাস্তাঘাটও খুব সুন্দর। এখানে একটা বাড়ি বানালে কেমন হয়? লিখন গোপনে দীর্ঘশ্বাস লুকোলো। তার বাবা যখন যেখানে যায় সেখানে এই বাড়ি বানানোর স্বপ্ন দেখেন, কিন্তু বানানো আর হয় না। ফাতিমা বিরক্ত গলায় বলেন, তা আমরা উঠছি কার বাড়ি? তোর পছন্দের মেয়ের বাড়ি নাকি অন্য কোথাও? মায়ের চোখে মুখে বিরক্তি দেখে লিখনের হাসি পেল। বলল, তোমাকে রাগলে এত ভালো লাগে আম্মু? ফাতিমা আর চোখে ছেলের দিকে তাকালো। প্রশংসা শুনতে তিনি বেশ পছন্দ করেন। লিখনের মুখে প্রশংসা শুনে একটু নিভলেন। হয়েছে আর কতক্ষণ? 5 মিনিট। অলন্দপুরের মাতব্বর বড় মনের মানুষ, আমাকে নিজের সন্তানের দৃষ্টিতে দেখেন। যতদিন ছিলাম প্রতিদিন খোঁজ নিয়েছেন। নিজের একজন লোককে আমার সহায়ক হিসেবেও দিয়েছিলেন। ওনার বাড়িতেই উঠব। লিলি চোখ মুখ বিকৃতি করে বলল, অন্যের বাড়িতে উঠবো? উফ, মারবো ধরে। অন্যের বাড়ি তোর কাছে, আমার কাছে না। মজিদ চাচার বউ ফরিনা চাচি এত ভালো রাঁধেন, আমাকে নিজের হাতে খাইয়ে দিয়েছেন। ওনার একটাই ছেলে, ঢাকায় পড়ছে, ব্যবসা সামলাচ্ছে। তার সাথে অবশ্য সাক্ষাৎ হয়নি, কিন্তু ফরিনা চাচি সারাক্ষণ ছেলে ছেলে করতেন। আমাকে পেয়ে ছেলে সব ভালোবাসা ঢেলে দিয়েছেন। তাই ওই বাড়ি আমার কাছে আপন না লাগুক, পর লাগে না। আর বিশাল বাড়ি, ওনারা বিব্রত হবে না। 3-4 দিনেরই তো ব্যাপার। লিখনের এত বড় বক্তব্যের পাছে কেউ কিছু বলার মতো পেল না। হাওলাদার বাড়ির সামনে এসে ভ্যান থামে। বাড়ির চারপাশ সাজানো দেখে লিখন বেশ অবাক হলো। লিলি চারপাশ দেখতে দেখতে বলল, দাদা ভাই, তুমি বিয়ে করতে এসেছো? এই খবর ওনারা পেয়েছেন বোধহয়, তাই এত আয়োজন। লিখন লিলির মাথায় গাড্ডা মেরে বলো, বাড়িতে 2টো মেয়ে আছে, তাদের কারো বিয়ে হবে হয়তো, চল। ইটের বড় প্রাচীর চারিদিকে, মাঝে বড় গেট। প্রাচীরের উচ্চতা 5 ফুট আর গেটের উচ্চতা 12 ফুট। গেটের পাশে দাঁড়িয়েছিল 2জন লোক। দুজনে লিখনকে চিনে, তাই লিখনকে বাড়ির ভেতরে ঢুকতে দিল। গেট পার হলেই খোলা জায়গা, প্রচুর গাছপালা, বেশি সুপারি গাছ এবং তাল গাছ, সব কিছু সুন্দর। 2 মিনিট হাঁটার পর রং করা টিনের একটা বড় ঘর, তার সামনে সিঁড়ি। সিঁড়ির দুপাশে সিমেন্টের তৈরি বসার ব্রেঞ্চি। এই ঘরটাকে গ্রামে আলোক ঘর বলা হয়, কেউ কেউ আলগা ঘর বলে থাকে। অতিথিরা এসে বিশ্রাম করে, রাত্রি যাপন করে। ভেতরে ইট সিমেন্ট তৈরি দোতলা আন্দরমহল। আলোক ঘরের বারান্দায় বসেছিলেন মজিদ মাতব্বর, ফরিনা, রিদওয়ান। লিখনকে দূর থেকে দেখতে পেয়ে ওনারা অবাক হন, সেই সাথে খুশিও। শহরের 4জন মানুষ হেঁটে আসছে, সর্বাঙ্গে আধুনিকতার ছোঁয়া, দেখতেও ভালো লাগে। লিখন বারান্দায় পা রাখতেই মজিদ মাতব্বর হেসে বলেন, আজকের দিনটা সত্যি খুব সুন্দর। লিখন হাসল। ফরিনা এবং মজিদ মাতব্বরকে সালাম করে বলল, এই হচ্ছেন আমার বাবা, মা আর বোন। আর আম্মু আব্বু, ইনি হচ্ছেন মজিদ চাচা, আর ইনি ফরিনা চাচি। আর ওই যে বড় বড় গোফদারিওয়ালা, উনি হচ্ছেন রিদওয়ান ভাইয়া, এই বাড়ির আরেক ছেলে। মজিদ মাতব্বর একজনকে ডেকে বলেন চেয়ার দিয়ে যেতেন। আর অন্দরমহলে খবর পাঠাতে মেহমান এসেছে। তাৎক্ষণিক চেয়ার ও ঠান্ডা শরবত চলে আসে। পরিচয় পর্ব শেষ হতেই লিখন প্রশ্ন করলো, বাড়িতে কোনো অনুষ্ঠান চলছে নাকি? সে চলছে, আমার ছেলেটার বিয়ে, একমাত্র ছেলে। লিখন হাসে, চোখে পড়ে আলোক ঘরের ডান পাশে কয়েকটা মেয়ে উকি দিয়ে তাকে দেখছে। লিখন আনমনে হেসে উঠল। কোনো মেয়ে যখন তাকে দেখে খুব তৃপ্তিদায়ক অনুভূতি হয়। নায়ক কি এমনি এমনি হাওয়া? শব্দর আলী জিজ্ঞাসা করলেন, তাই নাকি? তাহলে তো ঠিক সময় এসেছি। আমারও একমাত্র ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এই গ্রামে এসেছি। মজিদ মাতব্বর আগ্রহ নিয়ে জানতে চাইলেন, মেয়ে কে? কার মেয়ে? আমাকে বলুন, এখনই বিয়ে করতে চাইলে এখনই হবে। শব্দর আলী লিখনকে প্রশ্ন করেন, মেয়ের পরিচয় বল। লিখন কথা বলার পূর্বেই ফরিনা গেটের দিকে তাকিয়ে চিৎকার করে উঠলেন, এই তো আমার স্যারাটা আইয়া পড়ছে, আমি এখানে আয়, দেখা জায়গার আইছে।
ফরিনার দৃষ্টি অনুসরণ করে সবাই পেছনে তাকালো। আমির জোর ঠিক করতে করতে এগিয়ে আসছে। হাঁটার গতিতে বোঝা যাচ্ছে বেশ চঞ্চল একটা ছেলে। আমির ঘেমে একাকার। কয়েক ফুটের দূরত্ব থাকা অবস্থা লিখনকে দেখেই আমির চিনে ফেলল। মগার কাছে লিখনের বর্ণনা শুনেছে। এছাড়া লিখন একজন নামকরা অভিনেতা। তার অভিনীতি ছড়াছড়ি সে দেখেছে। আমির হাঁটার গতি কমিয়ে এগিয়ে এলো। লিখন উঠে দাঁড়ালো, হেসে আমিরের সাথে করমর্দন করলো। এরপর বলল, আমি লিখন শাহ। আমির বলল, আমির হালাদার, বসুন আপনি। লিখন নিজ স্থানে বসলো। আমির একটু দূরত্ব রেখে দূরে বসলো। মজিদ মাতব্বর আমিরকে লক্ষ্য করে বলেন, কোথায় থাকিস সারাদিন? বলেছিলাম না লিখন শাহ এসেছিল, এই যে ইনি। আমি শুষ্ক মুখে বলল, চিনি আমি, ওনার অনেক কাজ ছবি আমার দেখা। শব্দর আলী, ফতিমা, লিলি, লিখন সবাই হাসলো। কেউ চিনি বলে আনন্দ হবারই কথা। রিদওয়ান আমিরকে বলো, জানিস আমির, লিখন বিয়ে করতে গ্রামে আসছে। আমির কিছু বলল না। ফরিনা জানতে চান, পাত্রী কে? কইলা না তো। লিখন বুক ভরা ভালোবাসা নিয়ে বলো, পদ্মচা, মোড়ল বাড়ির বড় মেয়ে। লিখনের কথা শুনে মুহূর্তে হালাদার বাড়ির সব মানুষের মুখ কালো হয়ে গেল। আলোক ঘরের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েগুলো কোলাহল থেমে গেল। চারিদিকে স্তব্ধ শান্ত। লিখন ভ্যাবাচাকা খেয়ে গেল। কি হলো সবার? লিখন মা বাবার সাথে চাওয়াচাই করল। মজিদ মাতব্বর শান্ত কণ্ঠে প্রশ্ন করলেন, তার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল? মজিদ মাতব্বরের কথা বলার ধারণ পাল্টে চাওয়াতে লিখন আহত হলো। বলল, না, এখন প্রস্তাব দিতে চাই। পদ্মজার সাথেই পরশু আমিরের বিয়ে। লিখন চকিতে চোখ তুলে তাকালো। বুক পোড়ার মতো অসহনীয় যন্ত্রণা কামড়ে ধরে সর্বাঙ্গে। হাড়ে হাড়ে বরফের ন্যায় ঠান্ডা কিছু ছুটতে থাকে। এক্ষুনি যেন সব রক ছিঁড়ে রক্ত বেরিয়ে আসবে। ফতিমা করুণ চোখে লিখনের দিকে তাকান। চোখে চোখ পড়তে লিখন হাসার চেষ্টা করল। তার দৃষ্টি এলোমেলো, কি বলবে খুঁজে পাচ্ছে না। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। আব্বা আসছি বলে জায়গা ত্যাগ করে। শব্দর আলী মজিদ মাতব্বরকে প্রশ্ন করলেন, মজা করছেন? মজিদ মাতব্বর শব্দর আলীর চোখের দিকে সরাসরি চোখ রেখে জবাব দিলেন, প্রথম পরিচয়ে মজা করার মতো মানুষ আমি নই ভাই সাহেব। লিলি এক হাত লিখনের পিঠের ওপর রাখলো, ডাকলো, ভাইয়া। লিখন লিলির হাতটা মুঠোয় নিয়ে ঢোক গেল। বলল, বিয়ে হবে না তো কি, বলেছে যখন দেখাবই। ভাইয়া, তোর চোখে জল। লিখন দ্রুত হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল। পরিবেশ থম মেরে গেছে। কে কিছু বলার মতো খুঁজে পাচ্ছে না। লিলু অবাক চোখে তাকিয়ে আছে তার ভাইয়ার দিকে। পদ্মচা নামের মেয়েটাকে নিয়ে কত গল্প শুনেছে সে। মেয়েটা তার বয়সী শুনে লিলি খুব হেসেছিল। তার ভাইয়া এত ছোট মেয়ের প্রেমে পড়েছে। দিনগুলো কত যে সুন্দর ছিল। মেট্রিক পরীক্ষার সময় বারবার খোঁজ নিয়েছে কবে শেষ হবে পরীক্ষা। যেদিন শেষ হলো সেদিন থেকেই শুটিং শুরু হলো। কথা ছিল এক সপ্তাহ পর থেকে শুরু হবে, কিছু জরুরি কারণে আগেই শুরু হয়ে গেল, তাই আসতে কয়েকদিন দেরি হলো। মজিদ মাতব্বর স্তব্ধতা কাটিয়ে বলেন, বিয়েটা একটা দুর্ঘটনার জন্য খুব দ্রুত ঠিক হয়েছে। লিখন উৎসুক হয়ে জিজ্ঞেস করল, কি দুর্ঘটনা? ফরিনা সন্দিহান গলায় বলো, তার আগে তুমি কও তো, পদ্মচার লাগে কি তোমার প্রেম টেম আসিল? লিখন ফরিনার প্রশ্নে বিব্রত করল। ধীর কণ্ঠে জবাব দিল, না, শুধু আমার পক্ষ থেকেই। লিখনের উত্তরে ফরিনা সন্তুষ্ট হলেন। শব্দর আলী কি দুর্ঘটনা ঘটেছিল জানতে চাইলেন। মজিদ মাতব্বর সময় নিয়ে ধীরে ধীরে সব বলেন। সব শুনে লিখন আশার আলো দেখতে পায়। ভাবে, এরকম একটা ঘটনা ঘটেছে, তাই অন্য কেউ পদ্মচাকে বিয়ে করবে না? এমনটা ভেবে হয়তো পদ্মচার বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। সে যদি এক্ষুনি বিয়ে করতে রাজি থাকে, তাকে ফিরিয়ে না দিতেও পারে। আর পদ্মচা কি বিন্দুমাত্র ভালোবাসে না তাকে? বাসে, নিশ্চয়ই বাসে। লিখন নিজকে সান্ত্বনা দেয়। শব্দর আলী আফসোস নিয়ে বলেন, কি আর করার, পরিস্থিতির হাতের বাইরে। আপনারা কিন্তু বিয়ে শেষ করে তবেই যাবেন, বলেন মজিদ মাতব্বর। ফতিমা মতামত জানালেন দৃঢ়ভাবে, না না, আইজে চলে যাব, এ গ্রামে আর এক মুহূর্ত না। শব্দর আলী মৃদু করে ধমকে বলেন, কি বলছো? কিছুক্ষণ পর সন্ধ্যা, এখন ট্রেন পাবো কোথায়? কাল ভোরে না হয় চলে যাব। রিদওয়ান অনুরোধ করে বলো, বিয়েটা শেষ হওয়া অবধি থেকে যান। দেখুন, মেহমান হয়ে এসে অপ্রত্যাশিত খবর শুনলেন, এর জন্য খারাপ লাগছে, কিন্তু কিছু তো করার নেই।
মেয়েটা জলে ভাসবে বিয়েটা না হলে। লিখন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলল, পদ্মজাকে ফেলনা ভাবছেন কেন? কে অপবাদ দিলে কি সে পচে যায়? রিদওয়ান কিছু বলতে গেলে মজিদ মাতবার কড়া চোখে তাকিয়ে থামতে বললেন। এরপর শিখাকে ডেকে বলল, ওনাদের ঘরে নিয়ে যাও, আর আপনারা না করবেন না। আমি আপনাদের অবস্থা বুঝতে পারছি। বিয়ে অবধি না থাকুন, রাতটা থেকে যান। বাধ্য হয়ে প্রতিমা থাকতে রাজি হলেন। তিনি রাগে ফোঁস করেছেন। সব রাগ পড়েছে হালাদার বাড়ির ওপর। মনে মনে এই বাড়ির বিনাশ চাইছে তিনি। মেয়েটাকে তুলে নিয়ে যেতে ইচ্ছে হচ্ছে। লিখন তার চোখের মনি, নয়তো কি গ্রামের মেয়ে নিতে আসতেন? আর সেই ছেলের মনে এভাবে ভাঙলো। ঘরে ঢুকেই চোখে চশমা ছুঁড়ে ফেলেন বিছানায়। কটমাট করে শব্দর আলীকে বলেন, তোমার না এক বন্ধু আছে মেজর, তাকে কল করে বলো মেয়েটাকে তুলে এনে লিখনের সাথে বিয়ে দিতে। আমার ছেলেকে হাতে দেখতে পারবো না। আহ, চুপ করো তো। সব জায়গায় ক্ষমতা চলে না, পরিস্থিতি বোঝার চেষ্টা করো। কিসের পরিস্থিতি? তুমি জানো তোমার ছেলের ব্যক্তিগত ডায়েরিতে আগে শুধু আমার নাম ছিল, সেখানে এখন বেশিরভাগ পদ্মজা নামটা লেখা। কতটা পাগল এই মেয়ের জন্য। এখন মেয়েটাকে ছেড়ে শহরে চলে গেলে ছেলে দেবদাস রূপ দেখতে হবে, আর আমি তা পারবো না। শব্দর আলী পায়ের মোজা খুলতে খুলতে বিরক্ত নিয়ে বলেন, তোমার যা ইচ্ছা করো, আমি পারবো না, ক্লান্ত আমি, শান্তি দাও। ফাতিমা করার কিছু বলতে গিয়েও থেমে গেলেন। লিলি ঘরে ঢুকেছে, লিখন আসেনি। আমেনা লিলিকে বলেন, লিখন কোথায়? কি জানি, ভাইয়া ব্যাগটা আমার হাতে দিয়ে বেরিয়ে গেল। রোদের কঠিন রূপ শীতল হয়ে এসেছে, মৃদু বাতাস বইছে। তবুও লিখন ঘামছে। সে পদ্মচার বাড়ি যাচ্ছে। আতঙ্কের ঠোঁট শুকিয়ে কাঠ, মাথায় শুধু কয়েকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমি কি পাগলামি করছি? এত আয়োজন ভেঙে কি আমার হাতে তুলে দেবেন পদ্মচাকে? পদ্মচা আমাকে দেখলে কি কাঁদবে? ভালোবাসেনি একটুও? মায়া নিশ্চয়ই জমেছে। লিখন আকাশের দিকে তাকিয়ে মনে মনে আল্লাহর কাছে অনুরোধ করে, আল্লাহ, সব যেন ভালো হয়। পূর্ণা বারান্দায় চেয়ার নিয়ে বসে আছে। বাড়ির পেছনে কিতকাইছে অনেকে, সাথে তাল মিলিয়ে দুই বুড়ি নাচ করছে। পুরো বাড়ি সাজানো হয়েছে রঙিন কাগজ দিয়ে। উঠোনের এক কোণে লাল বড় গরু বাঁধা। বিয়ে উপলক্ষে সবাই করা হবে। চারিদিকে এত আনন্দ পূর্ণার মন ছুঁতে পারছে না। প্রথমত, সে মানসিকভাবে বিপর্যস্ত, কিছুতেই স্থির হতে পারছে না। দ্বিতীয়ত, পদজার জন্য লিখন সাহ ছাড়া অন্য কাউকে তার পছন্দ হচ্ছে না। সব মিলিয়ে সে বিরক্ত। চোখ ছোট করে বাচ্চাদের খেলা দেখছে। হুট করে চোখে ভাসে লিখনকে। পূর্ণা দ্রুত চোখ কষলে আবার তাকালো। সত্যি তাই, খুশিতে আত্মহারা হয়ে পড়ে সে। হন্তদন্ত হয়ে ছুটে যায় পদ্মচার ঘরে। পদ্মচার কানে কান দিয়ে বলে, লিখন ভাই আসছে, তুমি কিন্তু পালিয়ে যাবা না আপা, এ বিয়ে কিছুতেই করবা না। কথা শেষ করে খুশিতে আবার ছুটে যায় বারান্দায়। এমন দিনে লিখনের উপস্থিতি পদ্মচাকে অপ্রশস্ত করে তোলে। গলা শুকিয়ে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। লিখন বাড়িতে ঢুকে অবাক হয়ে সব দেখে। কত আয়োজন, কত মানুষ। তার স্বপ্নের রানী পদ্মচার বিয়ে, কিন্তু তার সাথে না। ভাবতেই লিখনের বুক ছাদ করে উঠল। মীরা খুব আগ্রহ নিয়ে সুদর্শন লিখকে দেখছে। লিখন পূর্ণাকে বারান্দায় দেখে এগিয়ে আসলো। প্রশ্ন করলো, কেমন আছো পূর্ণা? পূর্ণা খুশিতে উচ্চকণ্ঠে জবাব দেয়, ভালো, খুব ভালো। ভাইয়া আপনি? পূর্ণা থেমে গেল। অনেকে তার উচ্চ গলার স্বর শুনে তাকিয়ে আছে, তাই পূর্ণা চুপসে গেল। আস্তে আস্তে বলল, এত দেরিতে আসলেন কেন? আবার তো বিয়ে, আপনি আপাকে নিয়ে পালিয়ে যান। পূর্ণার রাহেন কথায় লিখন হাসে। আদুরে কণ্ঠে জানতে চাইল, আন্টি কোথায়? পূর্ণা ছটপট করে বলল, আপনি আসুন ঘরে, আমি আম্মাকে নিয়ে আসছি। লিখনকে সদর ঘরে বসে পূর্ণা ছুটে গেল রান্নাঘরে। হেমলতা রান্না করেছিলেন। পাশে অনেকে আছে। পূর্ণা ইশারায় বাইরে আসতে বলে। হেমলতা হাত ধুয়ে বেরিয়ে আসেন। পূর্ণা ফিসফিসে বলেন, লিখন ভাই আসছে। কোথায়, বসতে দিয়েছিস? হ্যাঁ দিয়েছি, তুমি আসো। হেমলতা ব্যস্ত পায়ে হেঁটে সদর ঘরে আসেন। এসে দেখেন দুজন বয়স্ক মহিলা অনবরত লিখনকে প্রশ্ন করে যাচ্ছে। সে কই থেকে এসেছে, এই বাড়ির কি হয়, পদ্মচার মতো চোখ কেন, পদ্মচার আসল বাপের ছেলে নাকি, এমন আরও যুক্তিহীন কথাবার্তা। হেমলতা সবাইকে উপেক্ষা করে লিখনকে বলেন, লিখন তুমি আমার সাথে আমার ঘরে আসো। লিখন হাঁপ ছেড়ে বাঁচে। হেমলতার পিছু পিছু চলে যায়। অনেকের নজরে তা আসে। একজন আরেকজনকে সাথে আলোচনা করতে থাকে লিখন সাহকে নিয়ে। সবাই ভেবে নিয়েছে পদ্মচার 4 সন্তান, এই ছেলেও তার সন্তান। এর জন্যই সবার মাঝে থেকে তুলে নিয়েছে, নয়তো তো কথায় কথায় ধরা পড়ে যাবে।
লিখনকে মোড়ায় বসতে দিলেন হেমলতা। লিখন কীভাবে কি শুরু করবে বুঝে উঠতে পারছে না। হেমলতা শুরু করলেন, আমি জানি তুমি কি বলবে। তোমার দুটো চিঠি আমি পড়েছি। লিখন চমকে তাকালো, আবার স্বাভাবিক হয়ে গেল। হেমলতা বলেন, দেখো লিখন, পরিস্থিতি আর হাতে নেই। অন্য সময় হলে আমি পদ্মচাকে তোমার হাতে তুলে দিতাম। তুমি নম্র, ভদ্র, বুদ্ধিমান ছেলে, কমতি নেই কিছুতেই। কিন্তু এখন তা সম্ভব নয়। তবুও পদ্মচা তোমাকে নিজের মুখে যদি চায়, আমি তাৎক্ষণিক তাকে তোমার হাতে তুলে দেব। কিন্তু সে চাইবে না, কারণ সে তোমাকে ভালোবাসে না। আমার কথাগুলো শুনে কষ্ট পেও না। আমি সরাসরি কথা বলি। পদ্মজার দৃষ্টি, অনুভূতি আমার চেনা। সে তোমাকে ভালোবাসেনি কখনো। তোমার মন ভাঙবে ভেবে মায়া হচ্ছে, কষ্ট পাচ্ছে। তুমি বাড়ি ফিরে যাও। কষ্ট হবে ভেবেই বলছি, ফিরে যাও। দেখুন কয়েক সেকেন্ড চুপ থাকে, চোখের দৃষ্টি রাখা মাটিতে। হলো, আন্টি, মেয়ের ভালোবাসা দেখছেন, অন্যের সন্তানেরটা দেখবেন না? অন্যের অনেক সন্তানই আমার মেয়েকে ভালোবাসে। সবার কথা ভাবা কি সম্ভব? হেমলতার কথায় ভীষণ আহত হয় লিখন। তার মনে হচ্ছে সে কঠিন পাথরের সাথে কথা বলছে। দুই চোখ জ্বলছে ভীষণ। এক্ষুনি কান্নারা ঠেলে ঠুলে বেরিয়ে আসবে। ছেলে হয়ে কাঁদা ভীষণ লজ্জার ব্যাপার। লিখন নিজেকে সামলানোর চেষ্টা করল। হেমলতা কঠিন স্বরে বললেন, তুমি পদ্মচার রূপের প্রেমে পড়েছে লিখন। লিখন সঙ্গে সঙ্গে চোখ তুলে তাকায়, বলে, আন্টি ক্ষমা করবেন, কিছু কথা বলি। পৃথিবীতে যে কয়েকটা সফল প্রেমের গল্প আছে, তার মধ্যে ৯৯% সৌন্দর্যের টান দিয়ে শুরু হয়। এরপর আস্তে আস্তে ভালোবাসা গভীর হয়। মানুষটাকে নিয়ে ভাবতে গিয়ে, মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখতে গিয়ে ভালোবাসাটা আকাশ ছুঁয়ে ফেলে। সময়ের ব্যবধানে সে মানুষের শিরা উপশিরায় বিরাজ শুরু করে। তখন তার অন্যান্য গুণ চোখে ভাসে। ভালোবাসা আরও বাড়ে। কারো কারো তো দোষও ভালো লেগে যায়। তখন অবস্থা এরকমই হয় যে রূপ নষ্ট হয়ে গেল, মানুষটাকে আমার চাই। এজন্যই বুড়ো বয়সেও কুচকে যাওয়া মানুষটাকেও ভালোবাসতে ইচ্ছে করে। অথচ শুরুটা হয় সৌন্দর্য দিয়ে। আন্টি, আমি পদ্মচার রূপে মুগ্ধ হয়েছিলাম, এটা সত্যি। কিন্তু গত কয়েক মাসে সারাক্ষণ পদ্মচাকে ভাবতে গিয়ে আমি সত্যি সত্যি পদ্মচাকে ভালোবেসে ফেলেছি। পদ্মচার রূপ আগুনে ঝলসে গেল, এমন করেই বাসবো। প্লিজ আন্টি, কথাগুলো শুটিংয়ের ডায়লগ ভেবে উড়িয়ে দেবেন না। বাস্তব জীবনে মুখস্থ ডায়লগ আমি আওড়াই না। লিখনের কণ্ঠ গভীর, কিন্তু চোখে জল ছলছল করেছে। হেমলতা স্তব্ধ হয়ে যান। কি জবাব দিবেন? ভালোবাসার বিরুদ্ধে কোনো শক্তি কাজে লাগে? আদৌ কি ভালোবাসার বিরুদ্ধে যুদ্ধ করা চায়? তিনি সময় নেন। এরপর বলেন, আমার পদ্মচা তোমার কাছে খুব ভালো থাকতো লিখন, কিন্তু কিছু সমস্যা সমাজে আছে যার মুখোমুখি আমি হয়েছি। জেনে শুনে আমার মেয়েকে সেসবের মুখোমুখি কি করে হতে দিই? লিখন হাত জোড় করে বলল, প্লিজ আন্টি। হেমলতা এক দৃষ্টিতে লিখনের দিকে তাকিয়ে আছেন। তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছে। এমন তো কখনো হয় না। পদ্মচা জন্মের পর সিদ্ধান্তহীনতায় তিনি কখনো ভোগেননি। যে কোনো একটাই বেছে নিয়েছে, আর তাতেই মঙ্গল হয়েছে। এবার কেন এমন হচ্ছে? কেন তিনি নিজের অবস্থান থেকে সরে যাচ্ছেন? পদ্মচার জীবন নিয়ে তিনি যেন মাঝ নদীতে ভেসে আছেন। চারিদিকে স্রোত, মাঝি নেই, পৈঠা নেই। আমি না লিখন, কার কাছে ভালো থাকবে পদ্মচা? হেমলতার শরীর ভীষণ খারাপ লাগছে। তিনি দুর্বল কণ্ঠে বলেন, এত বুঝো যখন, নিজেকেও সামলাতে পারবে, বাড়ি ফিরে যাও। আন্টি, আমার বেঁচে থাকতে কষ্ট হবে। পদ্মজার সাথে যা হয়েছে, তবুও সে বেঁচে আছে, আর তুমি এইটুকু মাইনে নিতে পারবে না? লিখন আর কথা খুঁজে পেল না। আহত মন নিয়ে উঠে দাঁড়ালো। হেমলতা দাঁড়াতে বললেন, ভীষণ ক্লান্ত লাগছে। তবুও হেঁটে এগিয়ে আসেন, লিখনের সামনে এসে দাঁড়ান। বলেন, নিজেকে শক্ত রাখো, অনেক দূর চলা বাকি। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, ভাগ্যে যা থাকে তাই হয়। সব যেহেতু আয়োজন হয়ে গেছে, আর ভেবে লাভ নেই। তবে কবুল বলার আগেও যদি পদ্মচা বলে তার তোমাকে চাই, আমি সব ভেঙে চুরে পদ্মচাকে নিয়ে ছুটে যাব তোমার বাড়ি। আমি আমার মেয়েটাকে ভীষণ ভালোবাসি বাবা। এই মোটা সুখের জন্য আমি স্বার্থপর হয়েছি। অন্যের সন্তানের কষ্ট চোখে ভেসেও ভাসছে না, আমাকে ক্ষমা করে দিও। হেমলতার চোখে জলের ভিড়। লিখন ভীষণ অবাক হয়ে দেখে এই কঠিন মানুষটাকে। হেমলতা নিজের দুর্বলতা, নিজের কান্না কেন দেখালেন লিখনকে? লিখন জবাব খুঁজে পেল না। শুধু এইটুকু বুঝতে পারল, হেমলতার কাছে জীবন মানে পদ্মচা।
লিখন ভাঙা গলায় আসি বলে চলে গেল। হেমলতা সব কাজ ভুলে গুটিসুটি মেরে বিছানায় শুয়ে পড়েন। চোখ বেয়ে 2 ফোঁটা জল বেরিয়ে আসে। মনের শক্তি কমে গেছে, দুর্বল হয়ে পড়েছেন তিনি। নিজের উপর বিশ্বাস আস্থা পাচ্ছেন না, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খুঁজে পাচ্ছেন না। সকলকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।